হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে একটা সিনেমা নিয়ে কথা বলবো। তো রিসেন্ট টাইমে সত্যি কথা বলতে গেলে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিছু কাজ দেখেছি। ব্রহ্মাই যুগম তো দেখে আমি রিভিউ করেছিলাম, এছাড়া আরও কিছু কিছু কাজ দেখেছি, যেগুলো আস্তে আস্তে রিভিউ আমি আনবো। তো দেখার পর না মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রতি আমার অদ্ভুত একটা মায়া লেগে গেছে, মানে নেশা হয়ে গেছে মালায়ালাম মানে সিনেমা দেখার। তাদের কন্টেন্ট মানে এখন অন্য লেভেলের কাজ হবে। একটা সময় ইন্ডাস্ট্রি কেউ চিনতো না, অনেক পিছনে থাকা একটা ইন্ডাস্ট্রি ছিল, বাজেট ছিল না, খুব কম বাজেটে নির্দিষ্ট কিছু কাজ তাদেরকে বানাতে হতো এবং তাদের দেখবেন কখনোই সিনেমা সেই বিরাট লার্জ স্কেলের যে কাজ বা লার্জেন দ্যান লাইফ সিনেমা তারা খুব কম বানায়। তারা সবসময় কন্টেন্টে জোর দেয়, এমন এমন কন্টেন্টে কাজ করে যেটা ভাবাই যায় না। তো সেরকম একটা কাজ হচ্ছে আরু জীবিতম দ্য গোট লাইফ। তো এই সিনেমাটা অনেকদিন ধরে আলোচনায় আছে এবং একটা কথা আপনাদেরকে বলি, পৃথ্বীরাজ সুকুমার রিসেন্টলি বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ ট্রেলার লঞ্চে একটা কথা বলেছে যে ১৬ বছর লেগেছে এই সিনেমাটার পেছনে কাজ করতে। তখন অক্ষয় কুমার হাসতে হাসতে বলছে যে ১৬ বছর ধরে ভাই কে সিনেমা বানায়। তো আমি একটা কথাই বলবো, অক্ষয় কুমারকে এই সিনেমাটা বড় পর্দায় আমি দেখার অনুরোধ করছি। তাহলে অক্ষয় কুমার বুঝতে পারবে যে মানে কি বলবো, ২-৩ মাসে বানানো সিনেমা আর ১৬ বছর ধরে বানানো একটা সিনেমার পার্থক্যটা কোথায়। হ্যাটস অফ পৃথ্বীরাজ সুকুমার। মানে সত্যি কথা বলছি, অস্কার ছাড়া অন্য কিচ্ছু ডিজার্ভ করে না। জাতীয় পুরস্কার, ফাতীয় পুরস্কার ওগুলো বাচ্চাদের মনে হচ্ছে এখন। এটাই যে পারফরমেন্স দিয়েছে পৃথ্বীরাজ সুকুমার, এটা যে লেভেলের স্ক্রিন প্লে, এটা যে লেভেলের সিনেমাটোগ্রাফি, এটা অস্কার ডিজার্ভ করে। আমি মন থেকে বলছি, জানি না একটা ইন্ডিয়ান সিনেমা অস্কার পাবে কিনা, কিন্তু পৃথ্বীরাজ সুকুমার জাস্ট নেল্ড ইট। মানে সব শেষ করে দিয়েছে, কারণ আনবিলিভেবল একটা সিনেমা। দেখুন, আমি এটা ইংলিশ সাবটাইটেলে দেখেছি, হিন্দিটা অ্যাভেলেবেল রয়েছে, খুব কম শো পেয়েছে। তো আমি অনেক কষ্টে ইংলিশ সাবটাইটেল দেখলাম। কিন্তু আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই সিনেমাটা দেখুন, বড় পর্দায় এক্সপেরিয়েন্স করুন। তাহলে আপনারা জীবনের অন্যতম সেরা এক্সপেরিয়েন্স মানে পেতে মানে পাবেনই পাবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ চোখের সামনে আপনি যা দেখবেন আপনি কল্পনা করতে পারবেন না যে একটা এইরকম পর্যায়ে একটা জিনিস ঘটতে পারে। এবং আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে। সত্যি ঘটনা অবলম্বনে একটা নোবেল লেখা হয়েছিল, সেই নোবেল থেকেই সিনেমাটা বেসিক্যালি বানানো হয়েছে। তো স্টোরিটা যদি আমি হালকা করে বলি, এখানে পৃথ্বীরাজ সুকুমারের যে চরিত্রটা, সে বেসিক্যালি মানে কেরালার দিকে দেখবেন বহু লোকজন আছে যারা ওখান থেকে সৌদি আরবে কাজ করতে যায় নিজের পরিবারের পাশে দাঁড়াবার জন্য। হয়তো অনেক অভাবের পরিবার, মানে খুব কষ্টে জীবনযাপন চলছে। তারা তখন কি প্ল্যান করে যে সৌদি আরব চলে যাই, সেখানে গিয়ে একটা ভালো কাজ জোগাড় করে নিজের পরিবারকে টাকা পাঠিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো, এরকম লোভে অনেকেই মানে পা দেয়। এবার আমরা ওটা দেখে ভাবি কত সহজ, ওখানে গিয়ে লাইফ কাটাচ্ছে, কিন্তু কেউ কেউ এমন পরিস্থিতির মধ্যে পড়ে, সেটা এখানে দেখানো হয়েছে। এবং যে লোকটাকে নিয়ে গল্প, তার সাথে কিন্তু সত্যি ঘটনাটা ঘটেছে। তো এই যে চরিত্রটা সৌদি আরবে কাজের জন্য যায়, বেসিক্যালি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজের জন্যই তাকে মানে যেতে চায়। এবার এয়ারপোর্টে গিয়ে ও একটা বড়সড় মানে ফাঁদে পড়ে এবং সেই ফাঁদের মাধ্যমে কিডন্যাপ করা হয়। এবং যেখানে ওর যাওয়ার কথা সেখানে যাওয়ার বদলে ওকে আর ওর বন্ধুকে আলাদা আলাদা করে দেওয়া হয় এবং প্রত্যেককে একটা বালিয়াড়িতে পুরোপুরি মানে ফেলে রেখে দেওয়া হয়। এবং সেখানে একটা ফার্মে, যেখানে ধরুন ছাগল রয়েছে, মানে উটফুট রয়েছে, সেখানে ওদের প্রতিপালকের জন্য কৃতদাস করে রেখে দেওয়া হয় এই চরিত্রটাকে। এবার সে ওখান থেকে কি করে বেরোবে, কি করে থাকবে, এটা নিয়ে হচ্ছে বেসিক্যালি গল্প। এবার অনেকে যখন থেকে ট্রেলার দেখেছে, এটা ওটা দেখেছে, প্রত্যেকে পড়ে রয়েছে একটা জিনিস নিয়ে, যে চলো অ্যাডভেঞ্চার দেখতে যাবো। অ্যাডভেঞ্চারটা কেমন, ওর বেরোনোর অ্যাডভেঞ্চারটা বা প্রসেস, যে বন্ধুরা রয়েছে, কয়েকটা বন্ধুর সঙ্গে ওর আলাপ হবে, সেখান থেকে তারা কিভাবে বেরোবে। তো সবাই ওই অ্যাডভেঞ্চারটা নিয়ে আলোচনা করতে, কিন্তু এই সিনেমার মেল মানে কি বলবো, মেন যেটা আর কি সম্পদ, সেটা হচ্ছে ওর ওই ওখানের জীবনটা। ওই যে ফার্মেও কাটাচ্ছে, যেখান থেকে ও বেরোনোর কোনো রাস্তা নেই, মানে সেখানে ওই ছাগলদের মধ্যে থেকে ওদের প্রতিপালন করতে করতে ওর লাইফটা কিরমভাবে চেঞ্জ হচ্ছে, সেটা নিয়ে হচ্ছে বেসিক্যালি কাজটা। আমরা লাইফ অফ পাই দেখেছি, অন্যান্য অনেক সিনেমা দেখেছি, কিন্তু এখানে এই যে চরিত্রটা, ধরুন একটা মানুষ নিজের পরিবার ছেড়ে, সেখানে কোনো জীবন নেই, কোনো কিচ্ছু নেই, একটা মানুষ আলাদাভাবে রয়েছে, শুধুমাত্র তার চারপাশে শুধু ছাগল, তাদের মধ্যে থেকে আস্তে আস্তে লোকটার কি হচ্ছে, মানে নিজে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যাচ্ছে, নিজেকে সে ওই ছাগলদের মতো ভাবতে শুরু করে দিচ্ছে যে ওইটাই হচ্ছে ওর জীবন। আমরা ছাগলদের জীবন কিরম দেখি, যে কখন ওদের মৃত্যু হবে, কখন হবে আমরা জানি না, কারণ এই যে বলি ফলি দেওয়া হয়, ওদের জীবনে তো কোনো ঠিক ঠিকানা নেই। তারপর ওদের শরীরের লোম কেটে নানা রকম জামা কাপড় আমরা তৈরি হচ্ছে, তো ওদের লাইফের কোনো নেই, যেটুকু টাইম ওরা রয়েছে নিজেদের মতো করে বাঁচে। তো এই যে চরিত্র যতক্ষণ ওখানে থাকবে, পুরো ওদের মতো লাইফ কাটাচ্ছে, পুরোপুরি ওদের মতো লাইফ কাটাচ্ছে। তো এই যে হিউম্যান যে সাইকোলজিটা, সেটাকে এত অপূর্বভাবে দেখেছে। এবং ওখানে পৃথ্বীরাজ সুকুমারের যে পারফরমেন্স, আনবিলিভেবল। এবং এরকম বডি ট্রান্সফরমেশন কোনো সিনেমা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, অনেকে হয়তো করেছে, কিন্তু এখানে চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া, মানে ধরুন আপনি ধরুন একটা বালিয়াড়ি থেকে ওরকমভাবে ফেঁসে রয়েছেন বছরের পর বছর, ওরকমভাবে জীবন কাটাচ্ছেন, জল নেই, খাবার নেই। আপনার চেহারার যে পরিবর্তন হবে, পৃথ্বীরাজ সুকুমার নিজের চেহারার সেম পরিবর্তন এনেছে, সেম পরিবর্তন। আপনার মনে হবে এই চরিত্রটা সত্যি না খেতে পেয়ে মরে যাবে, এমন চেহারা বানিয়েছে। প্রথমে তো একরকম চেহারা নিয়ে সিনেমাটা আসে যখন তার অন্য জীবন ছিল। এবং কিছু কিছু সিনকে এত সুন্দরভাবে বানানো হয়েছে ভিজুয়ালি, অপূর্ব। যেমন একটা সিন রয়েছে, ওকে ধাক্কা মেরে ফেলে দেয়,
যে মালিক আরকি সে, আরো মাটিতে গড়াগড়ি খায় এবং পাশে একটা জলের ট্যাঙ্কি থেকে বালির উপর দিয়ে আস্তে, আস্তে জলটা যাচ্ছে। সেখান থেকে একটা শটটাকে পুরো স্প্যান করে নিয়ে যাওয়া মানে নিয়ে চলে যায় ওর আগের লাইফে এবং সেখানে দেখানো হয় যে ওর আগের লাইফটা কি সুন্দর ছিল এবং সিনটা দেখানোই হয় ও নদীতে চান করছে। মানে এটা কি ওই যে সিনটা, ওই যে জীবনটা ওটা দেখে মনে পড়ছে ওর ওই আগের লাইফটা। জল, বালিয়াড়ি এটা দেখে ওর মনে পড়ছে। তো সেই যে সিনগুলোকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, এক কথায় অপূর্ব এবং মানে ছাগল আর ও যেভাবে পরিপূরক হয়ে উঠছে, ওকে দেখে ছাগলটাও রীতিমতো একজোট হওয়ার চেষ্টা করছে। এরকম একটা সিন রয়েছে সিনেমার মধ্যে। যে ও কাঁদছে, একটা ছাগল ডাকছে, বাদবাকি সমস্ত ছাগল এসে ওর চারপাশে ঘুরছে। ওই সিনটা মানে ভয়ংকর লেভেলে ভালো হয়েছে। ভয়ংকর লেভেলে ভালো হয়েছে এবং এখানে তো গেল এই গল্পটা বেসিক্যালি ওর যে ওখানের জীবনটা। সেখান থেকে আবার গল্পটা স্টার্ট হচ্ছে যখন অ্যাডভেঞ্চারটা, সেটাও কোনো অংশে কম নয়। অ্যাডভেঞ্চারে যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে, যার মধ্যে ধরুন রয়েছে মরীচিকা। মরীচিকা দেখে একটা মানুষ কিছু বিশ্বাসই করতে হয়। চোখের সামনে যা দেখছে সেটাই তার সত্যি মনে হচ্ছে। ওই জায়গাগুলো প্রত্যেকের যে পারফরম্যান্স এক কথায় অনবদ্য। এছাড়া একটা সিন রয়েছে, সাপের একটা সিন রয়েছে যে বালির মধ্যে ওরা শুয়ে রয়েছে, কয়েকটা সাপ অ্যাটাক করবে। সাপের পুরো মানে দল বালির মধ্যে দিয়ে মানে আসছে। সেই যে সিনটা মানে ভয়ংকর লেভেলে ভালো। আপনারা বলবো ওটা বড় পর্দায় দেখুন সিনটা। চমকে যাবেন। এবং এই ধরনের সিনেমা কি হয় অনেক ক্ষেত্রে বোর করে দেয় আপনাকে। যে এই যে অ্যাডভেঞ্চারটা হচ্ছে, ওর একটা লাইফ কাটাচ্ছে, কি হয় এরকম সিনেমা অনেক সময় বোর লাগে। কিন্তু মানে অবাক ব্যাপার, আমি মালায়ালাম ভাষায় দেখছি, ইংলিশ সাবটাইটেল সহ হিন্দি ভাষায় নয়। আমার একটা টাইমও বোর লাগেনি। কারণ হচ্ছে এত সুন্দর ভিজুয়ালি সিনেমাটাকে দেখতে করেছে। আনবিলিভেবল। সিনেমার শুরুতে একটা সিন দিয়ে স্টার্ট হয়। সেই সিনটাই আবার ইন্টারভেলে গিয়ে পৌঁছয়। তো তার মাধ্যমে সেই জার্নিটা বোঝানো হয়েছে যে এই চরিত্রটা কিভাবে এই জায়গাতে এলো এবং সেকেন্ড হাফটা পুরোপুরি অ্যাডভেঞ্চারটা নিয়ে বেসিক্যালি কাজটা। তো সেই অ্যাডভেঞ্চারটাও সিনেমাটা পুরো খাপে খাপ এবং এই সিনেমায় যে জিনিসটাকে মানে দিতেই হবে 10-এ 10, সেটা হচ্ছে এয়ার রহমানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা মানুষ এরমভাবে ফেঁসে রয়েছে, তার যে লাইফ, সেই লাইফের ক্ষেত্রে সিনেমার সঙ্গে অ্যাটমসফিয়ারটাকে নিয়ে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়েছে, মানে এয়ার রহমান এতদিন পর মানে মানে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে ফিরলো এবং ফিরেই মানে জাস্ট কাঁপিয়ে দিয়েছে। আপনারা জাস্ট মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনবেন পুরো সিনেমার জুড়ে। একটা টাইমও কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার মনে হবে না যে জোর করে বসানো হয়েছে। মানে আপনার মনে আপনি সিনেমাটা দেখতে, দেখতে ফিল করবেন যে এখানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই ডিজার্ভ করে। তো সেইরকম লেভেলের কাজ হয়েছে। তো এই মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি যা শুরু করেছে, মানে এমনিতেই তাদের সিনেমা সব বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে। মানে তাদের সেরা টাইম চলছে এখন। সেখানে দাঁড়িয়ে এই কাজটা নিয়ে তো এমনিতেই হাইপ রয়েছে। তো পৃথ্বীরাজ সুকুমার যা করেছে না, মানে অন্যান্য ইন্ডাস্ট্রি হিরোদের কাছে একটা স্বপ্ন যে এরকম একটা কিছু করে দেখানো। মানে যত তার বয়স বাড়ছে, তার চরিত্রটার মধ্যে আরো খারাপ জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, চুল বড়, বড় হয়ে যাচ্ছে, চেহারা ক্রমশ রোগার থেকে রোগাতর হয়ে যাচ্ছে, ততই চরিত্রটা এক্সপ্রেশন ধরুন মানে কাঁপতে, কাঁপতে হাঁটছে। চোখ ফোক থেকে শুরু করে সারা মুখ হাত পা কাঁপছে। কি পারফরম্যান্স করেছে! মানে ভাবতে পারছি চোখের সামনে, এখন আমি কল্পনা করতে পারছি শুধু চরিত্রটা যেন আমি চোখের সামনে দেখছি। এরকম লেভেলের কাজ যেন অবিশ্বাস্য। মানে আপনি যখন দেখবেন আপনার মনেই হবে না এটা সিনেমা হতে পারে। আপনি ভাবতে পারবেন যে কোনো অভিনেতা এই লেভেলের ডেডিকেশন কি করে দিতে পারে। তো সেই রকম ধরনের কাজ হয়েছে। আমি বলব এটা কোনোভাবে মিস করবেন না। যদি আপনাদের সুযোগ হয়, কাছাকাছি যদি কোথাও এসে থাকে, হিন্দি ডাব হোক বা ইংলিশ সাবটাইটেল হোক, এটা জাস্ট দেখে আসুন। এটা জাস্ট দেখে আসুন। নাহলে বিরাট কিছু মিস করবেন সত্যি কথা বলতে গেলে। মানে অপূর্ব কাজ হয়েছে, অনবদ্য কাজ হয়েছে। এটা যদি অস্কারের নমিনেশন শুধু নয়, অস্কার যদি না পায় আমি খুব অবাক হব। কারণ এটা যে বাজেটে বানানো, দেখুন এটা ২০০৮ সাল থেকে পরিকল্পনা করা হয়েছে। তখন বাজেট কম ছিল করে এতদিনে সিনেমাটা হয়েছে। হলিউড তো অনেক বেশি বাজেট পায়, তারা করবেই। তাদের ১,০০০ কোটি, ১৫০০ কোটি, ২,০০০ কোটি এসব বাজেটে সিনেমা হয়। এই সিনেমাটার বাজেট তার সিকিভাগও নয়। সেই বাজেটে এই ধরনের স্ক্রিন প্লে, এই ধরনের ভিজুয়াল অবিশ্বাস্য। তো আমি বলব এটা অবশ্যই দেখুন। এটাই আমার বক্তব্য ছিল। এটা কোনো নেগেটিভ পয়েন্ট আমি বলতে চাই না। কারণ বললে নিজেকে ছোট করা হবে। কারণ এটা যা করেছে মানে অবিশ্বাস্য। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে। এখন তো বাই। টেক কেয়ার।